मंजिल को बुलाकर जिया तो क्या जिया, अगर तुझ में दम है तो उसे पाकर दिखा। আজকে আমরা এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব। কন্টিনিউটি আমরা আগের দিন পড়েছিলাম, তার কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব এবং এই সেশনটা খুব স্পেশাল হতে চলেছে। কেননা কন্টিনিউটি থেকে আমরা যে কোশ্চেনগুলো করব সেগুলো খুব হাই লেভেলের থাকবে এবং সেই কোশ্চেনগুলো যদি তোমরা পারো, বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে কন্টিনিউটি রিলেটেড সব পেরে যাবে। ওকে, আর ইংলিশে কোশ্চেন কেন করাচ্ছি, আমি মোটামুটি প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে ফোন টোন করে বলেছিলে যে দাদা এরকম সমস্যা হয়, সবই তো বুঝতে পারি কিন্তু ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হয়, একটু ইংলিশের মানে সেই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো হ্যাঁ খুব স্বাভাবিক ব্যাপার, আমিও বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট, কিন্তু আজকে আমি ইংলিশ মিডিয়ামকে পড়াই, সেটা আলাদা কথা। তো আমরা খুব ছোট ছোট স্টেপে এই একটা আমি উদ্যোগ নিয়েছি যে যাই কোশ্চেন আমি করাবো না কেন আজ থেকে ইউটিউবে, সেগুলো সব ইংলিশেই লিখবো এবং ইংলিশ কোশ্চেন কীভাবে অ্যাটেম্প্ট করতে হয় সেই আর্টটাও তোমাদেরকে শেখাবো। নট জাস্ট ম্যাথামেটিক্স বাট দ্য আর্ট অফ ইংলিশ অ্যান্ড সলভিং ইংলিশ কোশ্চেন। ওকে, অনেক কিছু বলে ফেললাম, লেটস স্টার্ট দ্য কোশ্চেন। ওকে, কি বললাম, স্টার্ট হবে। ওকে, fx ইকুয়াল টু মড সাইন এক্স বাই এক্স, যখন হচ্ছে এক্স নট ইকুয়ালস টু 0 আর যখন এক্স ইকুয়াল টু 0 তখন 1, এইভাবে একটা ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে এবং বলেছে যে চেক দ্য কন্টিনিউটি অফ এফ অ্যাট এক্স ইকুয়াল টু 0। এর মানে কি, বাংলায় বললে কি দাঁড়াবে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অপেক্ষকটির সন্ততা পরীক্ষা করো। ওকে, আর এই কোশ্চেনটা কিন্তু সিবিএসসির পিওয়াইকিউতে এসছে কোনো বছরের, এটা কোনো জাতা কোশ্চেন নয়, ইনফ্যাক্ট এটা এসএন দে বইয়ের এক্সাম্পলে আছে। আমি যাই অঙ্ক করাবো সবই এসএন দে বইয়ের এক্সাম্পলে আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো, আর ওগুলো পারলে মোটামুটি এক্সারসাইজ তো জল ভাত। চলো লেটস স্টার্ট দ্য অঙ্ক। সলিউশন কি হবে তোমরা একটু ভাবো, চেষ্টা করো, তারপর আমি বলছি, পজ করে চেষ্টা করো। দেখো আমরা কি করব, যখনই এরকম অঙ্কে মড ফাংশন আসবে আমরা মড ফাংশনের ডেফিনেশন অনুযায়ী ভেঙে নেব মড ফাংশনটাকে। কিভাবে, তোমরা তো জানো মড এ ইকুয়ালস টু এ হয় যদি কিনা এটা গ্রেটার দেন 0 হয়, আর মড এ ইকুয়ালস টু মাইনাস অফ এ হয় যদি এটা লেস দেন 0 হয়। অর্থাৎ মড ফাংশনের মধ্যে যে সংখ্যাটা থাকবে না কেন সেটার পজিটিভ ভার্সনটা আমরা নেব। যদি মডের মধ্যে একটা নেগেটিভ সংখ্যা থাকে তাহলে তার আগে একটা নেগেটিভ গুণ করে সংখ্যাটাকে বাধ্য করে পজিটিভ করাবো, করে আমি সেটাকে নেব। ওকে, মড ফাংশনের এটাই কাজ। তো আমরা সাইন এক্সটাকে দেখছি, ঠিক আছে। তোমরা ম্যাথামেটিক্সে একটা জিনিস মনে রাখবে যে যখন এক্সটা খুব ছোট হয়, ঠিক আছে, এক্স যদি অ্যাপ্রোচ করে 0-তে, ঠিক আছে, তখন কিন্তু সাইন এক্সটাও কিন্তু 0-র দিকেই অ্যাপ্রোচ করে। কেননা তোমরা জানো সাইন এক্স এর ভ্যালুটা হচ্ছে কি, সাইন 0 ভ্যালুটা কি 0, তাই না? তো 0-র যত কাছাকাছি আসবে সাইন এক্সের, এক্সটা 0-র যত কাছাকাছি আসবে সাইন এক্সের ভ্যালুটাও 0-র ততই কাছাকাছি আসবে। এটা আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট। তাহলে যদি এক্সটা মনে করো স্লাইড 0-র বাঁ দিকে আছে, তাহলে নিশ্চয়ই তোমার মনে হবে যে সাইন এক্সটাও 0-র বাঁ দিকে আছে। কেননা যদি তুমি গ্রাফটা আঁকো সাইন এক্সের, ঠিক আছে, তো 0-তে তো 0ই দেয়। ওকে, এবার দেখো তো গ্রাফটা 0-র এপারে, 0-র এদিকে যে মাইনাস ভ্যালু, তাই না, মাইনাস এক্সের জন্য, এক্সের মাইনাস ভ্যালুর জন্য তুমি দেখো সাইন এক্সের মাইনাস ভ্যালুই পাবে, তাই না? সুতরাং তুমি এটা বলতে পারো যে এক্সটা যদি 0-র থেকে ছোট হয়, ঠিক আছে, আমি এটা মুছে দিই, এক্সটা যদি 0-র থেকে ছোট হয় তাহলে তুমি বলতে পারবে সাইন এক্সটাও 0-র থেকে ছোট, ঠিক আছে। অ্যাজ এক্স লেস দেন 0 ইমপ্লাইজ সাইন এক্স লেস দেন 0, তাই না? হেন্স মড সাইন এক্সটা কি হবে, সাইন এক্সটা ইটসেলফ নেগেটিভ, তাই এটাকে পজিটিভ বানাতে হবে, তাই জন্য মাইনাস অফ সাইন এক্স, ঠিক আছে, কখন না যখন এক্সটা 0। ওকে, এটা বোঝা গেছে, বেশ। আচ্ছা, এবার দেখো এটা আমরা বুঝে গেলাম। এবার আরেকটা জিনিস, অ্যাজ এক্স গ্রেটার দেন 0 ইমপ্লাইজ সাইন এক্সটাও কি হবে, গ্রেটার দেন 0, তাই না? সো এখানে আমাদের কি হবে, মড সাইন এক্স এর ভ্যালুটা কিন্তু সাইন এক্সই থাকবে। এইটা একটুখানি তোমাদেরকে বুঝতে হবে, কখন না এক্সটা যখন লেস দেন 0, ঠিক আছে, সরি গ্রেটার দেন 0। বুঝতে পারলে তো, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। বেসিক্যালি মড ফাংশনটা বোঝার জন্য এই অঙ্কটাতে আর কিছু নেই। চলো এবার আমরা একদম প্রপারভাবে এটাকে লিখি, ডেফিনেশনটাকে লিখি। ওকে, এটা বোঝা গেছে, চলো এটাকে একদম প্রপারভাবে লিখি ফাংশনটাকে। বেসিক্যালি একটা ফাংশনকে এইভাবে লেখাটাই আসল কথা।
যেটা দেওয়া থাকবে সেটা থেকে আমাদেরকে আমাদের প্রয়োজন মতো লিখে নিতে হবে, ঠিক আছে? কেননা কন্টিনিউটি পরীক্ষা করার জন্য আমরা আগের দিন শিখেছিলাম যে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে আর রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে। তোমরা যারা আগের দিন ওটা দেখোনি তাহলে এটা করে তোমাদের কোনো লাভ নেই, তোমরা ওই পার্ট 1টা দেখবে, ওই কনসেপ্টটা ভালো করে শিখবে, তারপরে এটা দেখো, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমাদের ফাংশনটাকে লেখার কাজ শুরু করি। তাহলে কি হবে, মড সাইন এক্সটা কি হবে মাইনাস সাইন এক্স, তাই না? আর এক্সটা তো এক্সের মতো থাকবে, এক্সের আগে কোনো মড নেই, তো এক্সটা এক্সের মতো থাকবে, ঠিক আছে? এটা কখন হবে, যখন এক্সটা লেস দেন 0। আচ্ছা, প্লাস সাইন এক্স এটা কখন হবে, যখন এক্সটা গ্রেটার দেন 0। আর 1 এটা কখন হবে, যখন এক্সটা ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের বিষয়। এইটুকু কনসেপ্টটা লেখার জন্য আমরা এত কিছু বুঝলাম, ঠিক আছে? আর আমি চাই একদম কনসেপচুয়ালি তোমরা বোঝো, একটু টাইম লাগুক, 10 মিনিট এক্সট্রা লাগুক ভিডিও, কোনো সমস্যা নেই, আমার বিশ্বাস তোমরা দেখে নেবে। কিন্তু একদম ডেপথে না শিখলে না, এই ধরনের অঙ্ক যদি তোমরা কাউন্টার করো সেগুলোতে তোমরা পারবে না। ওকে, চলো এবার আমরা কি করবো, এফএক্স এর লেফট হ্যান্ড লিমিট বের করবো। তো আমরা এবার নাও কি করবো, আচ্ছা আগে তার মানে আমি 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করবো। আমি আগের দিনই শিখিয়েছিলাম যে পয়েন্টে কন্টিনিউটি চেক করবে সেই পয়েন্টের ভ্যালুটা আগে বের করে নেবে ফাংশনাল, তাই না? তো f0টা কি হচ্ছে, দেখো x এর জায়গায় 0 থাকলে কি দেবে, ভ্যালুটা 1ই দেবে। ওকে, এবার আমরা লিমিটটা চেক করব। আচ্ছা, এটা কিন্তু ডেফিনেশন থেকে এলো, আমি কিন্তু এক্সট্রা কিছু করলাম না। x ইকুয়াল টু যদি 0 হয় তখন fx ইকুয়াল টু 1 হবে, তার মানে f0টা 1 হবে, এটা আমি লিখলাম। বেশ, এবার এক্সট্রাকে আমি বাঁ দিক থেকে রান করাই 0-র কাছে। তাহলে আমরা কোনটাকে নেব, এই ডেফিনেশনটাকে নেব, তাই না? সো এইটার কথার অর্থ হচ্ছে এক্সটা আসছে কি বাঁ দিক থেকে 0 এবং মাইনাস সাইন এক্স বাই এক্স, এই ভ্যালুটা পাচ্ছি আমি। ওকে, আচ্ছা বেশ, এবার এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে নিলাম। তাহলে লিমিট অফ এক্স টেন্ডিং টু 0-র বাঁ দিক থেকে সাইন এক্স বাই এক্স। আচ্ছা, এটার লিমিট তোমরা কি জানো, লিমিট এক্সটেন্ডিং টু সামথিং, লিমিট এক্সটেন্ডিং টু 0 বা লিমিট, হ্যাঁ লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, এটার কি হয় ভ্যালুটা, এটার ভ্যালুটা সবসময় 1 দেয়, তাই না? এটা তোমরা জানো, এটা স্ট্যান্ডার্ড একটা লিমিট। তার মানে এটা 1 আর এটা -1 হয়ে যাবে, ঠিক আছে? না জানলে এটা জেনে নাও, লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্সটা কি হবে, 1 হবে। ওকে, তো 0-র বাঁ দিক থেকে গেলেও তো 1 হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর লিমিট এক্স অ্যাপ্রোচিং টু 0 প্লাস এফএক্স, যখন 0-র থেকে বড় এফএক্সটা বা ডান দিক থেকে 0-র কাছে যাচ্ছে এক্সটা, তখন এফএক্স এর ভ্যালুটা কি হবে, সাইন এক্স বাই এক্স। সো এটা মানে কি হবে, লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স। সো বেসিক্যালি এটা আমাদের সেই একই 1 দাঁড়িয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, দেখো তো, এটা আমাদের LHL অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, আর এটা আমাদের RHL অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট, দুটো কিন্তু ইকুয়াল না। হিয়ার LHL নট ইকুয়াল টু RHL, হেন্স কি আমি কি বলেছিলাম, কন্টিনিউটির ডেফিনেশন কি ভাই, দেখো সব ভুলে গেছে। লিমিট এটা fx, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট x অ্যাপ্রোচিং টু a প্লাস fx ইজ ইকুয়াল টু fa। এটা যদি হয় তাহলে a পয়েন্টে fxটা কন্টিনিউয়াস বলবো, অর্থাৎ a পয়েন্টে fx এর মানে বাঁ দিক থেকে আসা লিমিট, অর্থাৎ a পয়েন্টের LHL, ঠিক আছে, বাঁ দিক থেকে a কে অ্যাপ্রোচ করা যেটা লিমিট, সেখানে fx এর কি ভ্যালু, সেটা যদি এর সাথে সমান হয় তাহলে আমরা কি বলি, এটা লিমিটটা এক্সিস্ট করে x ইকুয়াল টু a পয়েন্টে, তাই না? লিমিটের ডেফিনেশন। আর সেই লিমিটটাই যদি ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালুর সাথে সমান হয়, লিমিটিং ভ্যালুটা যদি ফাংশনাল ভ্যালুর সাথে সমান হয়, তাহলে আমরা কি বলবো, ওই পয়েন্টে fটা কন্টিনিউয়াস, তাই না? সুতরাং এখানে দেখো একটা জিনিস এখানে ভায়োলেট করে গেছে, যেটা নট ইকুয়াল টু, একটা ভায়োলেট করে গেলেই এটা কিন্তু কন্টিনিউয়াস নয়। তাহলে f ইজ নট কন্টিনিউয়াস, ঠিক আছে? তার মানে f অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত নয়। বোঝা গেল তো, কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, এটা লিখতে হবে মাস্ট, কোন পয়েন্টে কন্টিনিউয়াস না সেটা তো উল্লেখ করতেই হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের গোটা অঙ্কটাতে কিছু নেই, শুধু লজিক ছিল, কনসেপ্ট ছিল, মড ফাংশনের কনসেপ্ট ছিল এবং একটু ডেফিনেশনটাকে রিক্যাপ করালাম। এরপরে একটা ভালো অঙ্ক যাব, তোমরা এটা টুকে নাও, দেখো যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে কমেন্টে বলো, আমি বুঝিয়ে দেবো, চাপ নেই। চলো এবার নেক্সট অঙ্কে আমরা যাই। চলো নেক্সট অঙ্ক। এইবারে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা আমাদের তো এমসিকিউ প্যাটার্নে এক্সাম, তুমি তো শুধুমাত্র থিওরিটিক্যাল অঙ্ক করিয়ে যাচ্ছ, লেখালেখির অঙ্ক করিয়ে যাচ্ছ। দেখে নাও, তোমাদের জন্য একটা এমসিকিউ নিয়ে চলে এসেছি, খুব সুন্দর অঙ্ক, কিন্তু আদতে একটা এমসিকিউ ছিলই না। এটা যখন আমি বই থেকে তুলি, অঙ্কটা এমনিই ডেসক্রিপটিভ অঙ্ক ছিল, সেটাকেই আমি আবার এমসিকিউ বানালাম নিজের মতো করে। কেননা তোমাদের কি চাই, তুমকো চাইয়ে থ্রিল, তো সেই থ্রিলটাই দিচ্ছি। দেখো fxটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে, একটা ভয়ঙ্কর দেখতে। আচ্ছা, এবার বলা হয়েছে কি, fx is continuous at x equals to 0 then the value of a is, বাংলায় বলি, যদি
fx সন্তত হয় x = 0 বিন্দুতে, তাহলে এর মান কত? বোঝা গেছে? অপশন এ 2, অপশন বি 4, অপশন সি 8, অপশন ডি 16। এটা সিবিএসসির পিওয়াইকিউতে এসছে কোনো এক বছরে। বেশ, ফাংশনটাকে এইভাবে দেখতে, তাতে কি হয়েছে? ভয় পাবো নাকি? মালিককে গিয়ে বল সাগর দেশে গেছে। চলো, আচ্ছা কালো কালি দিয়ে না, নীল কালি দিয়ে করি। খুব সুন্দর অঙ্ক বলেছে, কন্টিনিউয়াস, সুতরাং আমাদের হাতে এটা দেওয়াই আছে, চোখ বন্ধ করে আমরা এটাকে ইউজ করতে পারি। কোন পয়েন্টে কন্টিনিউয়াস? x = 0 কন্টিনিউয়াস। বেশ, তো আমরা f(0) বের করে নেব। খুব সিম্পলি দেখতেই পাচ্ছ যে x = 0 অর্থাৎ f(0) ভ্যালু a হবে। f(0) = a। ক্লিয়ারলি তুমি এখানে লিখবে, ক্লিয়ারলি এটা a, দরকার নেই তোমাদের তো এমসিকিউ দেখানোর দরকার নেই, আর যাদের ডেসক্রিপটিভ আছে তারা এইভাবে লিখবে, ঠিক আছে? যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছো তাদের তো ডেসক্রিপটিভ পরীক্ষা, তারা একটু লিখে নেবে ক্লিয়ারলি বা স্পষ্টতই এটা f(0) = a। ওকে, নাও we have to find the left hand limit and also the right hand limit, okay, because we have to use the condition. Which condition? If x is continuous at x = 0, so we will equal right hand limit with left hand limit with the functional value. Okay, so let's do the thrill. Okay, f(0) = a। এবার আমরা left hand limit বের করে নিই একটু। limit x approaches to তোমার লেফট হ্যান্ড বলতে 0 লেফট হ্যান্ড। ওকে, তো 0, বেশ, তার মানে 0 - তাহলে এটা কি হবে? এটা হচ্ছে fx। আচ্ছা, এবার দেখো তো এক্সটা কোন দিক থেকে আসছে? 0 এর বাঁ দিক থেকে, অর্থাৎ এক্সটা সবসময় <0, সুতরাং fx এর ডেফিনেশন এটা হয়ে যাবে এই ক্ষেত্রে। সো এই জিনিসটা হচ্ছে /x²। আচ্ছা, এই ধরনের লিমিট ক্যালকুলেট করার সময় তোমরা একটু খেয়াল রাখবে, নিচে কি আছে? 2 ডিগ্রি ইকুয়েশন আছে, তাই না? মানে x² আছে, ইকুয়েশন না, সরি, 2 ডিগ্রি কিছু নাম্বার আছে, পলিনোমিয়াল আছে, সো x² আছে। এখানে যদি একটু স্কোয়ার হতো মজা এসে যেত। আচ্ছা, আমরা কি জানি? নিচে x থাকলে উপরে যদি সাইন থাকে একটু সুবিধা হয়, তাই না? তো চেষ্টা করি যে উপরে সাইন আনা যায় কিনা। তোমরা কি পড়েছো? 1 - cos 2θ = 2 sin² থিটা বাই, সরি, থিটা, 2θ বলে থিটা হয়, 2 sin² থিটা। ওকে, এটা তোমরা পড়েছো, এটা ত্রিকোণমিতিক অভেদ বা ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি। ওকে, সো উই উইল ইউজ দ্য ফর্মুলা হিয়ার and we let theta is equals to 2x, so 2θ = 4x. see the similarity, যদি আমরা থিটাটাকে 2x ভাবি তাহলে এটা cos 2θ হবে, তাই না? সো এটাকে আমরা কি লিখতে পারি? কেন করছি? কারণ এখানে যদি ডাইরেক্ট 0 বসিয়ে দিই 0/0 আনডিটারমাইন্ড ফর্ম হয়ে যাবে, তো এটাকে 0 বসাতে পারবো না, তাই জন্য একটু কায়দা করে আমাকে 0 বসাতে হবে। ওকে, সো দেখা যাক 1 - cos 2θ অর্থাৎ 2 sin² থিটা 2x, সরি 2x, ঠিক আছে? cos 4x অর্ধেক হয়ে যাবে, যা থাকবে তার অর্ধেক হয়ে যায়, তাই না? সো cos 2θ থাকলে 2 sin² থিটা হয়ে যেত, তাহলে এর অর্ধেক 2x। বেশ, তাহলে ডিভাইডেড বাই কি হবে? x²। আচ্ছা, আমার এখানে ভালো লাগছে না, সাইনের মধ্যে কি আছে? 2x আছে, আর এখানে কি আছে? শুধু x আছে। সো আমি চাইছি আচ্ছা 2টা এখানে থাকা অসুবিধা নেই, যে sin 2x বা sin² 2x ডিভাইডেড বাই 2xই রাখি, স্কোয়ার করে দিই। তাহলে দেখো সাইনের মধ্যে একটা জিনিস, নিচে সেই জিনিসটা খুব ভালো লাগছে, কিন্তু এখানে তো আমাদের অ্যাকচুয়ালি 2x² ছিল না, অ্যাকচুয়ালি ছিল কি? x²। সুতরাং আমি একটা 4 দিয়ে গুণ করেছি, সো একটা 4 দিয়ে আমাকে ডিভাইডও করতে হবে। তাহলে দেখো এই 2² আর এই 4 ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি যেটা ছিল সেটাই থাকবে। সো এই ম্যানিপুলেশনটা করার পরে আমরা একটা হেভি জিনিস দেখতে পাচ্ছি, যে এই 4টা উপরে লাফিয়ে উঠে যাচ্ছে, দ্যাট ইজ 4 × 2 = 8, বাইরে চলে আসবে একেবারে, এবং লিমিট x টেন্ডিং টু 0 - sin 2x/2x এটার হোল স্কোয়ার, রাইট? এবার দেখো একটা জিনিস আমি শিখিয়েছিলাম যে লিমিটটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশনের ভিতরে ঢুকে যায়। এবার এই যে স্কোয়ারটা অর্থাৎ y = x², এই ফাংশনটা এটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, নো ডাউট, এবং এটা 0-তে কন্টিনিউয়াস ফাংশন। খুব ভালো করে y = বা fx = তুমি যদি বলতে পারো fx = x²,
এটাও একই ব্যাপার, ওয়াই বলো এফ এক্স বলো। সুতরাং এই যে ফাংশনটা, এই ফাংশনটা কন্টিনিউয়াস, তাই এই ব্র্যাকেটের ভিতরে এই লিমিটটা ঢুকে যেতে পারে। এই বাইরের ফাংশনটা কন্টিনিউয়াস, সামথিং স্কোয়ার এটা কন্টিনিউয়াস, তাই জন্য লিমিটের ভিতরে ঢুকে যেতে পারে। আগের দিন আমি লেকচারটা বানানোর সময় বা লেকচারে আমি লাস্টের দিকে পই করে বলেছি লিমিট শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে ঢোকে। ওকে, সেটা যদি তোমরা না দেখে থাকো দেখে নেবে। সুতরাং এখানে 8 হয়ে যাবে এবং বাইরে ব্র্যাকেটটা থাকবে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু 0 মাইনাস সাইন 2x বাই 2x তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এটা মানে কি, সাইন সামথিং বাই সামথিং, আবার সেই সামথিংটা যদি 0তে টেন্ড করে, এক্স যদি 0তে যায়, এক্সের সাথে 2 গুণ করে দাও 2, তাহলে সেটাও 0তে যাবে। তাহলে আলটিমেটলি সামথিং 0তে যাচ্ছে, সাইন সেই সামথিং বাই সামথিং, এটা আলটিমেটলি 1 হয়ে যাবে। সো 8 ইন্টু 1 স্কোয়ার দ্যাট ইজ 8 ইন্টু 1 দ্যাট ইজ 8, তাই তো? এবার অঙ্কটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল, রাইট? কিভাবে হয়ে গেল দেখো, আমরা তো ফাংশনাল ভ্যালু আর লেফট হ্যান্ড লিমিট এটা তো সমান আমরা জানি, কেননা উই আর গিভেন দ্য ফ্যাক্ট যে এফ ইজ কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু 8, এবার এখান থেকে তোমরা ডাক দিতে পারো যে সি 8, ঠিক আছে? তো তোমরা একটা পার্ট করলেই না কিন্তু অ্যান্সারটা চলে এলো, এরকমও হতে পারে। আবার এটাও হতে পারে, আবার আমরা অঙ্ক করবো এমন যে আমাদের একটা পার্ট করার পরেও আমরা কিন্তু পুরোপুরি অ্যান্সারে আসতে পারবো না, আরও একটা পার্ট করতে হবে। সুতরাং এই যে পার্টটা, এটা তোমরা চেষ্টা করে বাড়িতে, ঠিক আছে? কি চেষ্টা করবে, লিমিট এক্স অ্যাপ্রোচেস টু 0 প্লাস এফ এক্স, এটা ক্যালকুলেট করার চেষ্টা করবে। এটা কত আসছে আমাকে বলবে। তোমাদের কি 8 আসছে? যদি আসে তাহলে এই টাইম স্ট্যাম্পটা কমেন্টে মেনশন করে আমাকে বলবে যে হ্যাঁ 8 আসছে। ওকে, এটা কিভাবে ক্যালকুলেট করবে সেটা তোমাদের উপরে। যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি হিন্ট দিয়ে দেবো যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, মাস্ট ডু প্রজেক্ট। ওকে, আচ্ছা এরপরে আমাদের নেক্সট অঙ্ক, ভালো অঙ্ক, ঠিক আছে? চলো, আচ্ছা এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। কিন্তু বিষয়টা হলো 2 নম্বর অঙ্কটা যখন আমরা করলাম, এই রকমের যা অঙ্ক আছে তোমাদের কিন্তু বই থেকে সেটা করতে হবে কিন্তু, হ্যাঁ ম্যাক্সিমামই অঙ্ক ওই ধরনের, তাই ওই ধরনের আরও একটা অঙ্ক আমাদের লাস্টের দিকে আছে, কোনো চাপ নেই। আর বই থেকে একটু খুঁজে একটু করো। আমি একটা এইচডাব্লিউ তোমাদেরকে দিতে পারি, দেখো স্ক্রিনের পাশে আমি দিয়ে দেবো, অথবা আমি তোমাদেরকে কিছু একটাভাবে দিয়ে দেবো, পাঠিয়ে দেবো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে। তোমাদের এক্সাম্পল 8 এসেন্দে এক্সাম্পল 8 এসেন্দে বইয়ের এক্সাম্পল 8, ঠিক আছে? সেই অঙ্কটা তোমরা একটু চেষ্টা করবে। আমি দেখছি এখানে একটা চেষ্টা করবে এখানে ওই অঙ্কটা ছবি তুলে দিয়ে দেওয়ার, ঠিক আছে? আমার বইতে তো এক্সাম্পল 8, তোমাদের বইতে কত নম্বর এক্সাম্পল আমি বলতে পারছি না, হয়তো নতুন বই হলে একটু চেঞ্জ হতে পারে। এনিওয়েজ, আচ্ছা এরপরে আমাদের এই অঙ্কটা, এই ধরনের অঙ্কও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, দেখে খুব কঠিন মনে হচ্ছে, এটাও সেই সেম ডিসক্রিপটিভ অঙ্ক ছিল, আমি নিজে এমসিকিউ বানিয়েছি। ওকে, fx equal to log 1 plus ax minus log 1 minus bx divided by x, এইভাবে একটা ফাংশন আছে এবং এটা বলা হচ্ছে কি ইজ আনডিফাইন্ড at x equal to 0। তোমরা দেখতেই পাচ্ছ, যদি x এর জায়গায় 0 বসাও এই ফাংশনটা পুরোটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এটাই বলেছে, হাউ ক্যান ইউ ডিফাইন f0 so that fx will be continuous at x equal to 0। সো বেসিক্যালি এই অঙ্কটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি থেকে আমি নিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে এখনো ডিসকন্টিনিউটি পড়াইনি, যখন পড়াবো আরও ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু বেসিক্যালি এটা করতে হবে, কারণ অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আমি পরের ভিডিওতে হয়তো ডিসকন্টিনিউটি সম্পর্কে আলোচনা করবো, রিমুভেবল ডিসকন্টিনিউটি, রিমুভেবল ডিসকন্টিনিউটি, এগুলো সম্পর্কে আলোচনা করবো। আর এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে দেখো, আমরা অনেক সময় কি হয়, এই যে ট্যান ফাংশনটা হয় না, আমি আগের দিন ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে ট্যান ফাংশনটা এরকম π/2 তে এটা আনডিফাইন্ড হয়, তাই না? তো দেখো π/2 বিন্দুতে এটা কন্টিনিউয়াস না হওয়ার প্রধান কারণ হচ্ছে এই জিনিসটা এখানে আনডিফাইন্ড, ঠিক আছে? তেমনই এই ফাংশনটা x equal to 0 তে কন্টিনিউয়াস না হওয়ার প্রধান কারণ হচ্ছে x equal to 0 তে এই ফাংশনটা আনডিফাইন্ড। তুমি x equal to 0 বসো, আনডিফাইন্ড হয়ে যাবে, কোনো ভ্যালুই আসবে না, নিচে 0 মানে কি আনডিফাইন্ড। ওকে, তো বেসিক্যালি আমাদের টার্গেট এটাই থাকবে, আমরা এই পয়েন্টে এই ডেফিনেশনটা নেব না, এই ফাংশনের ডেফিনেশনে একটু চেঞ্জ করব, f0 ইকুয়াল টু সামথিং নেব, f0কে আমি সামথিং পুট করব, ঠিক আছে? f0কে আমি সামথিং পুট করব, এটা এখানে যেহেতু π/2, বাট এখানে আমাদের এই ফাংশনের গ্রাফ যদি এরকম হয়, যদি এরকমভাবে থাকে যে 0 বিন্দুতে আনডিফাইন্ড, তো আমরা কি করব না, f0টাকে এমনভাবে কিছু ডিফাইন করব যাতে করে এই জিনিসটা আর এটার লিমিটটা আর ওই জিনিসটা যাতে সেম হয়, ঠিক আছে? তাহলে এই লিমিট এর এক্সিস্ট করা লাগবে, প্রথমে লিমিটটা এক্সটেন্ডিং টু 0 তে লিমিটটা এক্সিস্ট করা লাগবে, তাই না? তো সেটা আমরা প্রথমে দেখে নেবো, রাইট? তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। ওকে, তো বেসিক্যালি যখন x নট ইকুয়ালস টু 0 তখন এই যে ফাংশনটা, এই ফাংশনটার লিমিটটা এক্সিস্ট করবে কিনা, যদি করে এক্সিস্ট তাহলে সেই লিমিটটার সাথে আমরা ইকুয়াল করে দেবো ফাংশনের ভ্যালুটাকে, বেশ, তাহলে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। চলো লেটস ডু
একটু থ্রিলিং অঙ্ক, তাই আপনি কুর্সি কি পেটি বাঁধ লো তুফান আনে বালা হয়। চলো আমরা লিখে নিই। আচ্ছা লেফট হ্যান্ড লিমিটটা প্রথমে বের করি। লিমিট এক্স অ্যাপ্রোচেস টু 0, যেহেতু 0 পয়েন্টে লিমিট করতে হবে আমাদের, 0 মাইনাস, সো এখানে আমাদের বেসিক্যালি log 1 প্লাস ax মাইনাস log 1 মাইনাস bx বাই x। ওকে, তো এখানে কি করা যায় বলো তো? বেসিক্যালি দেখো, এটা আমাদের লেফট হ্যান্ড লিমিটটা বের করতে হবে, তো 0-র বাঁ দিক থেকে টেন করছে। আচ্ছা এবার আমরা একটা কাজ করি, যদি এই এক্সটাকে এখানে আলাদা করে নিই, এর সাথে আলাদা করে নিই, তাহলে কি হতে পারে দেখো তো। তার মানে আমি বলতে চাইছি log 1 প্লাস ax বাই x মাইনাস log 1 মাইনাস bx বাই x, এই জিনিসটাকে করতে জানতে হবে। ঠিক আছে, বেসিক্যালি আমি এরকম করেছি যে 2/6 এটাকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 6, তো বেসিক্যালি এটা 1/6 প্লাস 1/6 করতে পারি। বেসিক্যালি আমরা যে ফ্র্যাকশনটা, আমরা ফ্র্যাকশনের যোগ বিয়োগ করি, তারই একটা রিভার্স প্রসেস। ঠিক আছে, এটাকে আমরা বলবো পার্শিয়াল ফ্র্যাকশন। পরবর্তীকালে ইন্টিগ্রেশনে এই ধরনের বহু জিনিস তোমাদের আছে, সেটা তোমরা দেখবে। তো এটা একটুখানি বুঝতে হবে যে এটা তুমি একসাথে কম্বাইন করার চেষ্টা করো, কমন এটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে, কমন ডিনোমিনেটর বা কমন হর, তো এখানে চলে আসবে। আর এর সাথে কত গুণ করলে এটা আসবে, তো এর সাথে 1 গুণ করলে এটা আসবে, তো এটা এরকমই বসবে অ্যাজ ইট ইজ, এবং এই মাইনাসটা এখানে যাবে, এটা এখানে যাবে। তুমি রিভার্স প্রসেসটা করে দেখো, দেখবে এটাই পাবে। ঠিক আছে, তো বেসিক্যালি এইভাবে আমরা করবো। আচ্ছা এবারে আমি কি বলেছি, লিমিট একটা কন্টিনিউয়াস ফাংশন, তাই না, লগ ফর কন্টিনিউয়াস, তাই না, সো বেসিক্যালি লগ এক্স এই জিনিসগুলো সবই কন্টিনিউয়াস। তো আমি লিমিটটাকে এবারে আনতে পারবো না, লগের মধ্যে ঢোকাবো না আমরা, যদিও এই একটা ব্র্যাকেট, তো লিমিট এটাকে আমি ঢোকাতেই পারি। ঠিক আছে, এটা জাস্ট লিমিটের প্রপার্টি, ফাংশনের মধ্যে এখন আমি ঢোকাবো না, চাপ নেই। ঠিক আছে, ফাংশনের মধ্যে ঢোকাচ্ছি না, জাস্ট লিমিটটাকে এর মধ্যে ঢোকাচ্ছি। আচ্ছা log 1 প্লাস ax, ওকে, বাই x মাইনাস আবার লিমিটটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, লিখতেই পারি, এগুলো খুব ইজি, তোমরা জানো, 1 মাইনাস bx ডিভাইডেড বাই x। ওকে, আচ্ছা ওকে, তো বেসিক্যালি কি হচ্ছে, আচ্ছা এবারে দেখো, যদি তুমি ax-টাকে না, ax-টাকে যদি তুমি কিছু একটা ধরে নাও, লেট ax ইকুয়ালস টু z, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি হবে, z বাই a হবে, তাই তো। তো বেসিক্যালি আমরা log x টেন্ডিং টু 0, ঠিক আছে, তো log, আচ্ছা কেন ধরছি বলো তো এসব, কেননা আমরা একটা স্ট্যান্ডার্ড লিমিট জানি বাবা। দেখো লিমিট x টেন্ডিং টু সামথিং, x টেন্ডিং টু 0 log 1 প্লাস x বাই x, এই লিমিটটা কি হয়, এই লিমিটটা হয়ে যায় 1 সিম্পলি, তাই তো। হ্যাঁ, এটা তো আমরা স্ট্যান্ডার্ড লিমিট আমরা জানি, তাই না, log of 1 প্লাস x বাই x, এটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। সো বেসিক্যালি এটাই আমরা করেছি, এইটাকে আমরা এই ফর্মে আনতে চাইছি, তাই জন্য আমি এত কিছু করছি। আমরা ax-টাকে তাহলে যদি z ধরি, তাহলে দেখো 1 প্লাস z, এটাকে z ধরলেও z হবে, ঠিক আছে, আর নিচে একটা z যদি রাখি তো আসবে, অসুবিধা নেই। তাহলে 1 প্লাস z, আর দেখো x এর জায়গায় আমি কি রাখতে পারি, z বাই a, দেখো z চলে এলো, বোঝা গেছে। এইভাবে একটু লিমিটের খেলা একটু খেলছি আমি, তোমরা জানো লিমিট সম্পর্কে, তাই জন্য আমি এটা খেলছি তোমাদের সাথে, বেশ। সেজন্যই কিন্তু লিমিট ছাড়া কন্টিনিউটি হবে না, আর কন্টিনিউটি ছাড়া ডিফারেন্সিয়েবিলিটি হবে না, আর ডিফারেন্সিয়েবিলিটি ছাড়া ডিফারেন্সিয়েশন হবে না, ডিফারেন্সিয়েশন ছাড়া এওডি হবে না, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। তাই যেটা করবে পরপর প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক রেখে করবে। সেট পড়ার পরে রিলেশন ফাংশন পড়ার পরে লিমিট ক্যালকুলাসে ঢুকে যাবে, তারপরে তোমরা চলে আসবে কন্টিনিউটি, তারপরে যেরকম বললাম সেরকম সিকোয়েন্সে। এইভাবে যদি কেউ রিলেশন ফাংশন না করে এটাতে আসো, খুব স্বাভাবিক ব্যাপার, কঠিন লাগবে। কোনো ফাংশনের সম্পর্কেই জানলে না, তাহলে কি তুমি তাদের কন্টিনিউটি নিয়ে আলোচনা করবে। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি। আচ্ছা বেশ, অনেক কথা বললাম। এবার দেখো আলটিমেটলি এখানে যদি আমাদের লিমিট এক্স অ্যাপ্রোচেস টু 0 মাইনাস হয়, আচ্ছা তুমি এখান থেকে কোয়াইট অবভিয়াস হতে পারছো তো যে এক্সটা যদি 0 মাইনাসে টেন্ড করে, তাই না, আমাকে এই জায়গাটাতে আমি এক্সটাকে চেঞ্জ করে জেড বসিয়েছি, তাহলে এখানেও এক্সটাকে চেঞ্জ করতে হবে, যেখানে যেখানে এক্স ছিল সবাইকে চেঞ্জ করতে হবে। তো দেখো এক্সটা যদি 0-তে টেন্ড করে, অবভিয়াসলি জেডটাও 0-তেই টেন্ড করবে, তাই না। আচ্ছা এটাকে আমি যদি মনে করি সাম জেড না ধরে কিছু একটা ধরি, ইউ ধরি, সো মাইনাস বি এক্স ইকুয়ালস টু ইউ ধরি, তাই না,
তাহলে এটা কেমন আসবে, মাইনাস বি এক্সটা যদি ইউ ধরি তাহলে আমাদের এক্সটা কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু মাইনাস ইউ বাই বি হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আলটিমেটলি এটা আমি এখানে পরে বসাচ্ছি, আগে এটা দেখো কি হচ্ছে, 1 মাইনাস বি এক্স ছিল, তার মানে 1 প্লাস ইউ হয়ে যাবে, মাইনাস বি এক্স মানে কি প্লাস ইউ, তাহলে 1 প্লাস ইউ, আর নিচে কি হয়ে যাবে বলো তো, এক্সের জায়গায় মাইনাস ইউ বাই বি। ভেরি গুড। আচ্ছা এবার এক্সটা তো যাচ্ছিল জিরোর বাম দিক থেকে, তাই না? তাহলে ইউটা জিরোর ডান দিক থেকে আসবে, কেননা ইউটা এক্সের নেগেটিভ ভার্সন। যদি এক্সটা এখানে থাকে ইউটা সামথিং এখানেই থাকবে, মানে পুরোপুরি ইউ ইকুয়াল টু মাইনাস এক্স নয়, পুরোপুরি নেগেটিভ ভার্সন না, এক্সের সাথে সামথিং, কিন্তু এ যদি মাইনাস হয় প্লাস হবে, এটা আমাদের বোঝা যাচ্ছে ইনস্টিক্ট, কেননা মাইনাস বি এক্স মানে তো প্লাস ইউ। সো এ যদি বাঁ দিক থেকে যেত জিরোতে, অবভিয়াসলি ইউটা ডান দিক থেকে জিরোতে আসবে, তাই না? সো এখানে আমাদের ইউ অ্যাপ্রোচেস টু জিরো প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? মানে জিরো ডান দিক থেকে আসবে। এনিওয়েজ ঠিক আছে, হালকা করে বোঝো, খুব বেশি বোঝার লাভ মানে বুঝে কাজ নেই, হালকা বুঝলেই দেখবে একটা সময় পরে পুরো বুঝে গেছো, ঠিক আছে? আরে তোমরা বুঝে যাবে, চাপ নেই, এসব ইজি, চাপ নেই। একবার দুবার করতে করতে এগুলো তোমাদের একটু নতুন লাগছে না, তাই জন্য এটা ক্যালকুলাস একটু নতুন, তো তাই জন্য একটুখানি সমস্যা হতে পারে, বাট স্টিল হয়ে যাবে, কোনো চাপ নেবে না, ঠিক আছে? চলো আচ্ছা এবার কি হচ্ছে আমাদের আলটিমেটলি বিষয়টা, আচ্ছা এইসব আমি আগে মুছে দিই। এটা হচ্ছে আমাদের লিমিট চেঞ্জ করা শেখালাম, যে এক্সের জায়গায় জেড বসালে হয়, এটা তোমরা জানো যদিও। ওকে এবার কি হচ্ছে দেখো, এইটাকে একদম উপরে চলে আসবে আমাদের, তাহলে আলটিমেটলি এটা একেবারে বাইরে চলে আসবে, তাহলে এ উপরে গিয়ে বাইরে চলে আসবে, কারণ এগুলো তো, এটা তো এর কোনো লিমিটের সাথে সম্পর্ক নেই। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, জেড অ্যাপ্রোচিং টু জিরো, তাহলে লিমিট, আচ্ছা এখানে আমি লগ লিখে ফেলেছি, সরি, লিমিট হবে এখানে, আচ্ছা লিমিট জেড অ্যাপ্রোচিং টু জিরো মাইনাস, দেখো খুব ভালো করে এই জিনিসটা আমরা এবার বসাবো, log 1 প্লাস জেড বাই জেড। আচ্ছা দেখো এবারে দেখো মাইনাস 1 বাই বি, মানে বিটা উপরে উল্টে যাবে, দ্যাট ইজ মাইনাস বি চলে আসবে, আর মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে যাবে, বি লিমিট জেড টেন্ডিং টু, সরি ইউ হবে এখানে, এটা জেড ধরেছি, একটা ইউ ধরবো, অবভিয়াস কথা, জিরো প্লাস log 1 প্লাস ইউ বাই ইউ, সেই একই ফরম্যাট, log 1 প্লাস এক্স বাই এক্স ফরম্যাট। সুতরাং কি আসবে, এটা 1 হয়ে যাবে, তাহলে a ইন্টু 1 প্লাস বি ইন্টু 1, দ্যাট ইজ a প্লাস বি, ঠিক আছে? এবার দেখো তো আমি এটা লেফট হ্যান্ড লিমিট বের করেছি, তোমরা যদি এটা লেফট হ্যান্ড লিমিট না বের করে যদি রাইট হ্যান্ড লিমিটও বের করো, এটা আমি তোমাদের উপরে ছাড়লাম, রাইট হ্যান্ড লিমিট যদি বের করো তাহলে কি আসবে, এক্স অ্যাপ্রোচিং টু জিরো প্লাস, এই জিনিসটা সেম ভাবে তুমি এটা পার্শিয়াল ফ্র্যাকশন করবে, জিরো প্লাসেই অ্যাপ্রোচ করাবে, এখানে তখন জিরো মাইনাস হয়ে যাবে এই জায়গাটা এসে, ঠিক আছে? বাকি সব তো একই থাকবে স্টেপস, সেখানেও কিন্তু তোমাদের এ প্লাস বি হবে, অর্থাৎ এলএইচএলটা তুমি এটা কিন্তু কমপ্লিট করবে যে এলএইচএল ইকুয়ালস টু আর এইচএল, এটা না দেখানো পর্যন্ত তুমি এটা ইকুয়ালস টু বলতে পারবে না এফ জিরো, কেননা এটা আমাদের এটা আমরা জানি না যে লিমিটটা এক্সিস্ট করছে কিনা, আমাদেরকে এটা দেখাতে হবে যে লিমিটটা এক্সিস্ট করছে, এমসিকিউর ক্ষেত্রে কিছু দেখাতে হবে না, বাট এটা আমাদেরকে একটু দেখে নিতে হবে যে লিমিটটা এক্সিস্ট করছে কিনা। এলএইচএলটা আমি বের করলাম, আর এইচএলটা তোমরা বের করবে, যদি বের করার পরে দেখো দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালুটা এটা, আর এটাকে যদি আমরা ফাংশনাল ভ্যালু ডিফাইন করে দিই তাহলে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে, কেননা লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু দুটো সেম হয়ে যাবে। তাহলে এটা কোথায় আছে, অপশন সিতে আছে, তো আমাদেরকে ডিফাইন করতে হবে এফ জিরো ইকুয়ালস টু এ প্লাস বি, অ্যান্ড দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি অফ আ ফাংশন ইজ নোন অ্যাজ রিমুভেবল ডিসকন্টিনিউটি, যে ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যায় বাই ডিফাইনিং দ্য ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট ওয়ার উই হ্যাভ টু চেক বাই ডিফাইনিং দ্য লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন। ওকে, বোঝা গেছে জিনিসটা? আশা করি বোঝা গেছে। আচ্ছা, আর হ্যাঁ ইংলিশ নিয়ে একটু কথা বলার ছিল, আমি কেন ইংলিশে করাচ্ছি একদম প্রথমে তো বললাম যে, আর এটা ঠিক যে ইংলিশটা একটু না জানলে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তোমাদের অসুবিধা হবে, ঠিক আছে? যতই আমরা বলি বাংলা বাংলা বাংলা, কিন্তু বাংলাটা আমাদের বুকে আছে, খুব আমাদের প্রিয় ভাষা, কিন্তু এখনকার দিনে একটু ইংলিশ না শিখলে, ইংলিশের কোশ্চেনগুলোকে ট্যাকেল না করতে পারলে আমাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমরাই পিছিয়ে থাকবো। বাংলাতে আমরা অবশ্যই বিজ্ঞান চর্চা করবো, বাংলাতে কথা বলবো, বিজ্ঞান নিয়ে কথা বলবো, কিন্তু এই যে যখন আমরা স্পেশালি যখন পড়াশুনো করছি কোশ্চেন অ্যান্সার, সেগুলো একটু ইংলিশে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আর আমি চাই যে তোমাদের মধ্যে কেউ একজন বড় হয়ে বিএসসি করুক, পিএইচডি করুক এবং একটা বাংলা ভাষায় খুব সুন্দর বই লিখুক, যেমন ম্যাথামেটিক্সে অর্ণব চক্রবর্তী স্যারের বই আছে, বাংলা ভাষায় খুব ভালো ভালো বই হায়ার ম্যাথামেটিক্সের, কিন্তু সেটা খুবই কম পরিমাণে আছে, 2-4টে। তোমরাও লেখো, কন্ট্রিবিউট করো, বাংলা এবং বিজ্ঞানের মিশ্রণ ঘটাও, এটাই আমি চাইবো।
তাই ইংলিশে কোশ্চেন প্র্যাকটিস করা শেখো যাতে ইংলিশ দেখে ভয় না লাগে, আবার বাংলায় তোমরা বিজ্ঞান চর্চা করো যাতে বাংলায় বিজ্ঞান চর্চাটাকে তোমরা প্রমোট করতে পারো, প্রসার করতে পারো একটা সময় পরে। ওকে চলো, আর নেক্সট আমাদের হচ্ছে 4 নম্বরের অঙ্ক, এটা তোমরা টুকে নাও ফটফট করে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় নাও দিতে পারে, কিন্তু আমরা এটা করব, কেননা এটা করতে গিয়ে একটা নতুন জিনিস আমরা শিখবো। চলো আমরা এটা ইউজ করা জানবো, ঠিক আছে, বেশ কিছু জিনিস। চলো এটা করা যাক। কি বলছে, প্রুফ দ্যাট, অর্থাৎ প্রমাণ করো যে fx ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা হয়েছে, যখন x নট ইকুয়াল টু 0 এটা, x যখন 0 তখন fx এর ভ্যালু এটা, ইজ কন্টিনিউয়াস, আমি শর্ট ফর্মে লিখেছি, অ্যাট x ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত দেখাতে বলেছে। ওকে চলো আমরা কি করে করি, যখন আমরা ওকে দাঁড়াও দেখো, এই যে ফাংশনটা অর্থাৎ তোমার x cos 1/x, ওকে, এর মড ভ্যালুটা নিচ্ছি, কেন নিচ্ছি বলছি, fx এর মডটা কি আসছে, এটা আসছে, রাইট। আচ্ছা এবার আমরা কি জানি, আমরা মড এ cos x এর ভ্যালুটা জানি যে লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়, তাই না? অবভিয়াসলি হয়, কেননা cos x এর গ্রাফটা যদি তুমি আঁকো, cos x এর গ্রাফটা 0 তে 1 দেয়, তারপরে আমাদের এরকম ভাবে চলতে থাকে ওয়েভের মতন, ঠিক আছে, ওয়েভি কার্ভ। ওকে এবার দেখো cos x এর হাইয়েস্ট ভ্যালু কত যায় 1, লোয়েস্ট ভ্যালু কত যায় -1, তুমি যাই দাও না কেন x এর ভ্যালু, cos x এর হাইয়েস্ট ভ্যালু 1 থাকবে, লোয়েস্ট ভ্যালু -1 থাকবে, তাই এর যদি মড ভার্সনটা নিয়ে নিই তাহলে মাইনাসগুলো এমনিই বাদ হয়ে যাবে, তার মানে মড ভার্সনটা কার থেকে ছোট হবে, 1 এর থেকে ছোট অথবা ইকুয়াল হবে, তাই না? তাহলে cos 1/x টা 1 এর থেকে, অর্থাৎ -1 থেকে cos এর মধ্যে যাই ঢুকিয়ে দাও না কেন, 1/x 1/2 1/4 9 1 কোটি cos 1 কোটি যাই দাও না কেন, সেটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে আছে। এটার মানেই হচ্ছে mod cos x, mod cos something is less than equal to 1, ঠিক আছে, এটা আমরা জানি, তাই জন্যে আমরা এটাকে লিখবো। এবার দেখো এটা ইজ লেস দ্যান ইকুয়াল টু, মডের প্রপার্টি হবে কি, যে এটা ইন্টু এটা, রাইট? হ্যাঁ দেখো এটাকে যদি আমরা ভাঙি, মডটা ভেঙে যাবে, তাই না? তোমরা কি জানো যে মড a ইন্টু বি ইজ ইকুয়াল টু মড এ ইন্টু মড বি, তাই না? মডের এটা প্রপার্টি, সুতরাং এখান থেকে আমরা যদি ইকুয়ালস টু করি, তার মানে মড এ ইন্টু মড বি। এটা কেন করছি, কেননা আমাদের এখানে আর অপশান নেই, এখানে 0 যদি আমরা টেন্ড করাই তাহলে দেখো কি হচ্ছে, এক্সট্রা 0 হচ্ছে, আর এটা আমাদের cos 1/0 মানে আনডিফাইন্ড হচ্ছে, তো লিমিটটা এইভাবে আমরা এক্সিস্ট করাতে পারবো না, আমরা সামহাউ কিছু একটা করে অন্যভাবে লিমিট বার করবো, সেই অন্যভাবে সেটা আমরা গ্র্যাজুয়েশনে করি, ঠিক আছে, সেই জিনিসটার একটা টেস্ট এখানে হালকা করে দিতে চেয়েছি এই অঙ্কটাতে, ঠিক আছে, তাই জন্য আমি করছি এইভাবে। ওকে আচ্ছা এবার দেখো এই জিনিসটা ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু কি হবে, মড x হবে, কেননা এই পুরো জিনিসটা তো লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, তাই না? তাহলে এই গোটা জিনিসটা এটা ইন্টু 1 এর থেকে ছোট হবে। ওকে তো বেসিক্যালি তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, যে fx এর অ্যাবসলিউট ভ্যালুটা মড x এর থেকে ছোট, তাই না? তো এবার তুমি ভাবো এটা কেন করলাম, কেননা দেখো মড x কেন নিলাম, কেননা fx টা মাইনাসও হতে পারে প্লাস হতে পারে, ঠিক আছে, আমি মডটা নিলাম, তো আমরা কি করব, x কে আমরা 0 বাঁ দিক থেকে টেন্ড করাবো, আর x কে আমরা 0 ডান দিক থেকে টেন্ড করাবো, তাই না? একবার 0 প্লাসে যাবে, একবার 0 মাইনাসে যাবে, কিন্তু যদি আমরা মড x নিয়ে নিই তাহলে আমরা যে দিক থেকে টেন্ড করি না কেন কোনো যায় আসে না, আলটিমেটলি আমরা পজিটিভ দিক থেকে টেন্ড করাচ্ছি, x এর এই ভ্যালুগুলোও তখন পজিটিভ হয়ে যাবে, কারণ আমরা মড x নিয়ে কাজ করছি, তাই না? আচ্ছা এই ভ্যালুগুলো তো এমনিই পজিটিভ, সুতরাং তাহলে আলটিমেটলি আমাদের এক পারে টেন্ড করালেই হয়ে যাবে 0, ঠিক আছে? তাহলে যদি আমাদের x অ্যাপ্রোচিং টু 0 হয় তাহলে দেখো তো এইটা কি হবে, 0, এটা তো তোমরা বুঝতে পারছো, এটা তো তোমরা বুঝতে পারছো, যে কোনো মড ফাংশন 0 থেকে বড় অথবা সমান হয়। আবার যদি আমরা 0 দেখো, যদি আমরা x কে 0 দিকে টেন্ড করাই তাহলে মড xটাও 0 খুব কাছাকাছি হবে, প্রায় 0 হবে, তাহলে এপারের লিমিটটা 0, এপারের লিমিটটা 0, দুদিকে লিমিট নিয়ে নাও, লিমিট এক্সটেন্ডিং টু 0 0, লিমিট এক্সটেন্ডিং টু 0, ওকে তো তুমি বেসিক্যালি এবার বসিয়ে দাও, দাও এই লিমিটটা কি হবে, এই লিমিটটা কি হবে,
এই লিমিটটা কি হচ্ছে 0 হচ্ছে, তাই না? এটা কি হবে? এটা তো 0 বসিয়ে দেবো আমি x এর জায়গায়, তাই না? সো বেসিক্যালি এই দুটো। এবার স্যান্ডউইচ থিওরেম কি বলে, যদি এটার লিমিটও 0 হয় এটার লিমিটও 0 হয় তাহলে মাঝখানটার লিমিট অটোমেটিক 0 হয়ে যায়। লিমিটের স্যান্ডউইচ থিওরেম আশা করি পড়েছো ক্লাস 11-এ। তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, লিমিটটা 0 হয়ে যাবে। তার মানে কি এফএক্স যে বিষয়টা, অর্থাৎ এক্স যখন 0-তে অ্যাপ্রোচ করে এফএক্সটাও তখন 0-তেই অ্যাপ্রোচ করে, ঠিক আছে? সুতরাং এটা মানে কি, আবার ওই একই ব্যাপার, মডটা তুমি হাঁটিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই এখানে। ওকে, আচ্ছা বেশ। তো বেসিক্যালি মডটা হাঁটিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে বেসিক্যালি মড অফ এফএক্স যেটা হবে সেটা তোমার এমনি এই যে বিষয়টা এখানকার 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এটাই, হ্যাঁ এফএক্সটা তখন 0 হয়ে যাবে। এবার দেখো শোনো বিষয়টা এইভাবে আমরা কেন করলাম, কেননা এতক্ষণ আমরা লিমিটের ফর্মুলা ব্যবহার করে এটা ওটা সেটা ব্যবহার করে করেছি, কিন্তু অ্যাকচুয়াল লিমিটের যে মিনিংটা সেটা কিন্তু এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে লিমিট মানে কি, যখন একটা নাম্বার একটা নাম্বার মানে একটা ভেরিয়েবল আরেকটা নাম্বারের খুব কাছে যাচ্ছে, অর্থাৎ এই ভ্যালুগুলো নিতে 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 একদম 0-র কাছে যাচ্ছে, ঠিক আছে? এবং তার করেসপন্ডিং আমরা কি পাচ্ছি, যে ফাংশনাল ভ্যালুটা, সেই ফাংশনাল ভ্যালুটার ডিস্টেন্স বেসিক্যালি কি হচ্ছে, ডিস্টেন্স ফ্রম 0 থেকে মানে এফএক্স মাইনাস 0-র যে ডিফারেন্সটা সেটা আস্তে আস্তে ছোট হচ্ছে, রাইট? এটা যতটা ছোট হচ্ছে তোমার এক্স মাইনাস 0 এটা যতটা ছোট হচ্ছে গেটিং লো এটাও কিন্তু সেই তুলনায় ছোট হচ্ছে, কেননা এর থেকে এটা ছোট, তাহলে এটা ছোট হওয়া মানে এটাও ছোট হওয়া। তো বেসিক্যালি একটা ভেরিয়েবল সেটা ছোট হচ্ছে বা 0-র কাছাকাছি যাচ্ছে, তার করেসপন্ডিং আর তার ফাংশনাল ভ্যালু সেটাও 0-র কাছাকাছি যাচ্ছে। এটাই হচ্ছে লিমিটের অ্যাকচুয়াল মানে, ঠিক আছে? যে একটা ক্ষুদ্র চেঞ্জ সেটাকে নোটিস করা হচ্ছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের এটা একটা অ্যাপ্রোচ। আরেকবার আমি একটু বলে নিতে পারি দরকার হলে। আমরা কি করব, এটার মড ভ্যালু দেখবো, ঠিক আছে? যে মড এফএক্স এই জিনিসটা আমাদের এরকম দাঁড়াবে। এবার এটা আমি ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে এরকম করলাম, আলটিমেটলি আমাদের এটা দরকার ছিল এবং এখান থেকে আমরা এটাও লিখতে পারি। এটা যেই লিখে দিলাম তখনই আমাদের এক্স এর লিমিটটা ক্যালকুলেট করাটা সুবিধা হয়ে গেল। এই পদ্ধতিতেও লিমিট ক্যালকুলেট করা হয়। ইনফ্যাক্ট বিএসসিতে যখন তোমরা যাবে তখন এইভাবেই কিন্তু লিমিটটা ক্যালকুলেট করতে হবে, ইনইকুয়ালিটি ব্যবহার করে একটু কনসেপচুয়ালি, ঠিক আছে? তাই জন্য এখন থেকে একটা ছোট্ট টেস্ট আমি দিয়ে রাখলাম। অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসবে না, না বুঝলে ছেড়ে দাও, অসুবিধা নেই, কিন্তু বোঝার চেষ্টা করো, একটা খুব সুন্দর টেস্ট পাবে। ওকে, আচ্ছা এবার দেখো এবার কি আসছে, আমাদের লিমিটিং ভ্যালুটা 0 আসছে আর ফাংশনাল ভ্যালুটা 0 আসছে। তাহলে f of 0 equals to 0 given and limit x tending to 0 fx সেটাও 0, hence f of 0 equals to limit x tending to 0 fx। এটা হলো দেখো ফাংশনাল ভ্যালুর সাথে লিমিটিং ভ্যালুটা ম্যাচ করে যাচ্ছে, hence f is continuous। ওকে, প্রুভ হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা লিমিট ক্যালকুলেট করতে পারি বাই দ্য হেল্প অফ স্যান্ডউইচ থিওরেম। ওকে লেটস মুভ টু দ্য নেক্সট সাম। ওকে, তো আমাদের লাস্ট অঙ্কে আমরা মুভ করে গেছি। তোমাদের এখানে অনেক অঙ্ক তোমরা বইয়েতে পেয়ে যাবে, উদাহরণ আছে, এক্সাম্পল 8 বললাম, এবং এক্সারসাইজেও প্রচুর অঙ্ক আছে সেম টাইপস। মানে দেখো বারবার এই ধরনের অঙ্কই কিন্তু আসছে ঘুরে ফিরে, যেখানে তোমাদের একটা কন্টিনিউয়াস বলা আছে, সেখান থেকে এ বি এর ভ্যালু বের করতে হবে, সামথিং লাইক দ্যাট। ডিফাইন করেছে এক্সটাকে এফএক্সটাকে এইভাবে যে 1 মাইনাস সাইন কিউব এক্স নিচে কস স্কোয়ার এক্স, যদি এক্সটা π/2 এর থেকে ছোট হয় এবং যদি π/2 হয়ে যায় তাহলে এ দেবে ভ্যালুটা, আর যদি এক্সটা π/2 এর থেকে গ্রেটার হয় তাহলে বি 1 মাইনাস সাইন এক্স পাই মাইনাস 2x এর হোল স্কোয়ার এই ভ্যালুটা দেবে। ইফ এফএক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু π/2, এক্স ইকুয়াল টু π/2 তে এফএক্সটা সন্তত, দেন ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, তাহলে এ এবং বি এর মান নির্ণয় করো। এবার এটাকে আমি এমসিকিউ আকারে সাজিয়ে নিয়েছি। অপশন এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু 1/8, অপশন বি ইকুয়ালস টু হাফ, বি ইকুয়ালস টু পাই, অপশন সি ইকুয়ালস টু হাফ, বি ইকুয়ালস টু 4, অপশন ডি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 4। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি? খুব সুন্দর অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা দিতে পারে। ডাব্লিউবি যেই লেভেলের অঙ্ক, এটা যেই লেভেলের অঙ্ক দেওয়ার চান্স আছে, বোর্ডসে দেওয়ার তো হাই চান্সেস যে দিতেই পারে এরকম ধরনের অঙ্ক বা এই ধরনের কনসেপ্ট ইউজ করে। এখানে তো একটা কঠিন লিমিট ক্যালকুলেট করতে হবে, এত কঠিন না দিয়ে একটু সহজ লিমিট দিয়ে দিল, ঠিক আছে? বাট এই ধরনের অঙ্কই তোমরা পাবে বেসিক্যালি। তো চলো অঙ্কটা তোমরা একটু ট্রাই করো নিজেরা।
দেখি কে কতটা পারে। একটু পজ করো, পজ করে নিজেরা ট্রাই করো যে কি হতে পারে। একটা ফার্স্ট স্টেপ অন্তত বলো, পজ করে কমেন্টে লেখো যে কি হবে প্রথম স্টেপ অন্তত বলো। ওকে, আর তোমরা কিন্তু অ্যান্সারগুলো লিখতে থাকো, ঠিক আছে? যে পজ করো করে অ্যান্সারগুলো লেখো, তোমরা যদি করতে পারো তো অ্যান্সারগুলো লেখো কমেন্টে, তারপর আমার থেকে ভেরিফাই করে নাও, আবার রিজিউম করে। তো চলো আমরা কিন্তু এটা শুরু করবো, রাইট? চলো 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 চলো, হ্যাঁ ওকে করে নিয়েছো ট্রাই, এবার মন দিয়ে দেখো। আচ্ছা, আমাদেরকে বলে দিয়েছে কি যে fx-টা x = π/2 তে কন্টিনিউয়াস। তার মানে আমরা জানি যে f of π/2 will be equal to limit of x tending to π/2 minus fx and which will be equal to limit of x tending to π/2 fx। ডান দিক থেকে অ্যাপ্রোচ করলেও সেটা লিমিটটা, বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করলেও সেটা লিমিটটা ফাংশন ভ্যালুর সাথে সেম হবে। ওকে, সো আমরা শুরু করি এই যে কোনো একটা নিয়ে, আইদার তুমি এটা নিয়ে শুরু করো অথবা এটা নিয়ে শুরু করো, ঠিক আছে? আমি এটা নিয়ে শুরু করছি। প্রথমে আমরা দেখে নিই যে ফাংশনাল ভ্যালুটা কি আছে। f of π/2 কি গিভেন আছে, দেখো f of π/2টা a গিভেন আছে, তাই না? বেশ, এবার যদি আমরা লিমিটটা ক্যালকুলেট করতে থাকি, লিমিট এক্সটেন্ডিং টু π/2 মাইনাস, এটা কি হতে পারে? এটা হতে পারে বেসিক্যালি fx আমি বসাই আপাতত, তারপর আমি ক্যালকুলেট করছি। সো লিমিট x অ্যাপ্রোচিং টু π/2 মাইনাস, দেখো এই ফাংশনটা আমি বসাচ্ছি 1 মাইনাস sin কিউব x ডিভাইডেড বাই cos স্কয়ার x। ওকে, তো আমার এখানে ভালো লাগছে না, এখানে cos আছে, আমার লিমিটে সাইনের কাজটা একটু বেশিই থাকে, তাই না? তুমি আপাতত প্রথমে দেখো π/2 বসিয়ে আনডিটারমাইন্ড ফর্ম আসছে কিনা। cos π/2 মানে ও বাবা গো, cos 90 মানে তো 0, তাহলে এখানে আনডিফাইন্ড আনডিটারমাইন্ড সব ফর্ম চলে আসছে। তাহলে আমরা কি করব, এটাকে একটু চেঞ্জ করে নিই। একটু cos ফস থাকলে আমার ভালো লাগে না, একটু সাইন থাকলে একটু খেলাটা হয়। তাহলে cos স্কয়ার x টাকে আমরা কি লিখতে পারি? এটা sin 3x না, এটা sin কিউব x হবে। হ্যাঁ, cos স্কয়ার x মানে কি 1 মাইনাস sin স্কয়ার x। ওকে, অঙ্কটাকে আমি ভুল টুকেছি, হ্যাঁ অঙ্কটা আমি ভুল টুকেছি আই গেস। হ্যাঁ, এখানে 3 cos স্কয়ার x হবে। এনিওয়েজ কোনো ব্যাপার না, উত্তরটা একটু ভুল আসতে পারে বাট অঙ্ক ভ্যালিড। হ্যাঁ ওকে, আচ্ছা দেখো 1 মাইনাস sin স্কয়ার x হলো, ভালো কথা। তো আমাকে বেসিক্যালি কোনো একটা ভাবে এমন একটা কিছু করতে হবে যাতে মাইনাস টার্মওয়ালা কিছু কেটে যায়। আমার মনে হচ্ছে যে এখানে a কিউব মাইনাস b কিউব আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেললে 1 মাইনাস sin x টাকে কেটে যাবে, রাইট? তাহলে কি হবে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার x, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইভাবে যদি আমি চেষ্টা করি তাহলে একটা 1 মাইনাস sin x টাকে কেটে দিতে পারবো। যেই আমি 1 মাইনাস sin x কে কাটছি তখন আর আমাদের আনডিটারমাইন্ড থাকবে না, কেননা sin π/2 মানে তো আমাদের 1 হয়ে যাবে, তো বেসিক্যালি আমাদের ইজি হয়ে যাবে। আর 1 মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ দ্য ফর্মুলা। আর লিমিটটা যেখানে ছিল আমাদের সেখানেই হবে, তাই না? এবার কি হচ্ছে দেখো, এই হচ্ছে ব্যাপার, এইখানে একটুখানি খেয়াল রাখতে হবে। যখন এই অঙ্কটা এরকম ধরনের অঙ্ক দেখবে যে স্কোয়ার কিউব যখন আমাদের আসবে তখন একটু চেষ্টা করবে যেরকমভাবে কেটে দেওয়া যায় কিনা। একটা জিনিস কেটে দিতে পারলে লিমিটটা পুরোপুরি খুব সুন্দর হয়ে যাবে অটোমেটিক্যালি। তুমি এখানে দেখতেই পাচ্ছ। এবার যদি আমি π/2 বসিয়ে দিই, 1 এখানে sin π/2 মানে 1, এখানে 1 স্কোয়ার মানে 1, দ্যাট ইজ উপরে 1 প্লাস 1 প্লাস 3 আর ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস sin π/2 বসিয়ে দেবো এক্সের জায়গায়, তাহলে 1। তাহলে কি হচ্ছে আমাদের 1/2। অ্যান্সার কি মিলছে কিছু? a ইকুয়াল টু, তাই তো, এটা তো a, তাহলে a ইকুয়াল টু 1/2 হবে, তাই তো। হ্যাঁ, f অফ π/2 তাও a ছিল, আর আমাদের কাছে কি দেওয়া আছে, f অফ π/2টা লেফট হ্যান্ড লিমিটের সাথে সমান, তাই না? তো লেফট হ্যান্ড লিমিটটা 1/2 আসছে, তাহলে a ইকুয়াল টু 1/2 হবে। সো ইকুয়াল টু 1/2 আছে, আচ্ছা দুটোতেই আছে। সর্বনাশের মাথায় পা, আমি বললাম না যে এরকম হতেই পারে যে একটা সলভ করার পরে তুমি অ্যান্সার নাও মেলাতে পারো। তাহলে কি হবে, সর্বনাশের মাথায় পা হচ্ছে। কিন্তু আপাতত এটা দেখতে পাচ্ছি যে এটা হবে না, এটা হবে না, ঠিক আছে? এই গোস টু হাফ তো হচ্ছে, অর্ধেকটা এলিমিনেট করতে পেরেছি, বাকি অর্ধেকটাও আশা করি পারবো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে। ওকে, তো বেসিক্যালি আমরা যদি করি কি হবে, নেক্সট কি করবো, আমরা রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করবো। সো একটু ইধারে করি,
দেখো রাইট হ্যান্ড লিমিটটা কিভাবে ক্যালকুলেট করব, লিমিট এক্স অ্যাপ্রোচেস টু পাই বাই টু প্লাস, তো রাইট হ্যান্ড লিমিটের ডেফিনেশন কি হবে, যখন এক্সট্রা পাই বাই টু এর ডান দিকে আছে তখন এর ডেফিনেশন তো এটা হবে না, বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার। এই জায়গাটা কি করে করা যায়, এই জায়গাটা কি করে করবে, যদি আমি এখানে একটা সাবস্টিটিউশন করতে হবে, কেননা এই নিচে কি আছে পাই মাইনাস 2x, তো এটাকে সামথিং কিছু একটা যদি ধরা যায়, টু জেড ফেড কিছু একটা ধরা যায়, হ্যাঁ নিচেরটাকে আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে কি আসছে একটু দেখা যাক চেষ্টা করে। তো বেসিক্যালি 2xটা কি হবে, পাই মাইনাস জেড হবে, রাইট। তো বেসিক্যালি এক্সটা কি হবে, পাই বাই টু মাইনাস জেড বাই টু, এরকম যদি সাবস্টিটিউশন করি তাহলে কি হবে, পাই, এরকম করলে একটু সমস্যা হয়ে যাবে কারণ এখানে পাই আছে, রাইট। তো বেসিক্যালি আমরা যদি এটাকে না করে আর একটু মডিফাই করি, যে এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস জেড যদি করি, তাই কি এটা হলেও তো মনে হয় হয়ে যাবে নাকি, দেখা যাক, জেড করলে হবে, জেড বাই টু করলে হবে, কেননা দেখো আমি এখানে এক্স ইকুয়ালস টু কি করবো, পাই বাই টু মাইনাস জেড বাই টু, রাইট। এই সাবস্টিটিউশনটা করে দেখা যাক কি হয়। আচ্ছা যদি এক্সটা যদি আবার পাই বাই টুতে যায় তাহলে কি জেডটা কোথায় যাবে, দেখো এক্সটা যদি পাই বাই টুতে যায় তাহলে পাই বাই টু জেডটা জিরোতেই যাবে, রাইট 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 রাইট, ঠিক ঠিক ঠিক, এক্সটা কোথায় যাচ্ছে পাই বাই টুতে, সো এই জিনিসটা যাবে জিরোতে, তাহলে জেডটা জিরোতে যাবে। ওকে ওকে ওকে, উই আর ডান, হয়ে গেছে অঙ্ক। চলো তাহলে বি 1 মাইনাস, দেখো এগুলো করে করে দেখতে হবে তোমাকে, ঠিক আছে, যে কোনটা সাবস্টিটিউট করলে ভালো হবে, এগুলো আমাদের করে করে অভ্যাস আছে, তাই জন্য আর বুঝতে পারি একটা অঙ্ক দেখলে যে কোন সাবস্টিটিউশনটা হতে পারে, কারণ 10,000 রকমের সাবস্টিটিউশন করা আছে আগে, ঠিক আছে, কোনো একটা সাবস্টিটিউশন তো সারা দেবে, তাই না। তো বেসিক্যালি 1 মাইনাস সাইন এক্স এর জায়গায় আমরা কি বসাবো, পাই বাই টু মাইনাস জেড বাই টু, ঠিক, ডিভাইডেড বাই পাই মাইনাস 2xটাকে আমরা কি বসাতে পারি, জেড বসাতে পারি, সো জেড স্কোয়ার, রাইট। ওকে ওকে, লিমিট এক্স মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা এবার দেখো খুব ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো, শোনা এই জিনিসটা, এই বিটা বাইরে চলে আসবে, x ইকুয়ালস টু পাই বাই টু প্লাস, এবার দেখো 1 মাইনাস এই জিনিসটা সাইন পাই বাই টু মাইনাস সামথিং, সাইন পাই বাই টু মাইনাস সামথিং মানে কস সামথিং, তাহলে 1 মাইনাস সাইন 1 মাইনাস কস সামথিংটা হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস এবার তো আমাদের অঙ্ক হয়ে গেল, 1 মাইনাস কস টু থিটা, বেসিক্যালি আমাকে জেড বাই 4কে থিটা ধরতে হবে, আর তাহলে জেড বাই 2টা কি হয়ে যাবে, 2 এখান থেকে চলে যাবে 2 থিটা, ঠিক আছে, ব্যাস হয়ে গেল অঙ্কটা, আর ধরতে হবে না। আচ্ছা এবার দেখো একটুখানি এখানে চেঞ্জেস হবে আমার মনে হচ্ছে, কেননা যদি দেখো এখানে এক্স আর জেড এরা তো একটুখানি নেগেশনের সাইনে আছে, তাই না, মানে বেসিক্যালি আমি যদি বলি এক্সটা কোথায় যাচ্ছিল, এটাই যাচ্ছিল, তাহলে মাইনাস এক্সটা কোথায় যাবে, যদি এক্সটা দেখো এইখানে পাই বাই টু আছে, যদি এক্সটা ডান দিক থেকে আসতো তাহলে এক্স এর মাইনাস ভার্সনটাই তো এদিকে, তাহলে এ তো বাঁ দিক থেকে আসবে, তাহলে এ কিন্তু হবে পাই বাই টু এতেই যাবে, কিন্তু পাই বাই টু এর বাঁ দিক থেকে যাবে, ঠিক আছে, সেই জন্য আমি মাইনাস বসাবো মাথায়, এটা জানো তোমরা। এনিওয়েজ তাহলে জেডটা যেহেতু আমাদের কোথায় যাচ্ছিল, এক্সটা যেহেতু আমাদের যাচ্ছিল পাই বাই টু এর ডান দিক থেকে, তাই জন্য মাইনাস এক্সটা কোথা থেকে যাবে, পাই বাই টু এর বাঁ দিক থেকে, রাইট। আচ্ছা তাহলে এবার এর সাথে 2 গুণ করো, তাহলে মাইনাস 2xটা কি হবে, পাই এর বাঁ দিক থেকে যাবে, ওকে। আচ্ছা এবার এখানে পাই যোগ করো, তাহলে পাই মাইনাস 2xটা কি হবে, 0র বাঁ দিক থেকে যাবে, বোঝা গেল, এদিকে পাই যোগ করেছি এদিকে পাই যোগ করেছি, অসুবিধা কোথায়, তাই না, বেসিক্যালি এটাই। এবার কি হচ্ছে জিনিসটা, আচ্ছা অবভিয়াসলি এটা অবভিয়াসলি মাইনাস পাই বাই টু হবে, কারণ এক্সটা তো আমাদের কোথায় যাচ্ছিল, পাই বাই টু এর ডান দিক থেকে আসছিল, তাই না, দেখো ভালো করে দেখো, এটা যে পাই বাই টু ছিল, ঠিক আছে, এর পাই বাই টু এর ডান দিক থেকে কি আসছিল, এক্সটা, তাই না,
এটাই তো বলেছে যে এক্সটা π/2 ডান দিক থেকে আসছে। আচ্ছা মাইনাস এক্স মানে কি, সে মাইনাস π/2 দিকেই যাবে তো রে বাবা, মাইনাস এক্স মানে সে তো মাইনাস π/2 দিকে যাবে। তাহলে এখানে যদি এক্স থাকে, এখানে যদি কোথাও 0 থাকে, তাহলে এখানে তো আমাদের নিশ্চয়ই π/2 হবে। ঠিক ঠিক, তাহলে এখানে মাইনাস π/2 হবে। সো এর থেকে বড় যদি থাকতো এক্সটা, সামথিং বড় ছিল, তো এর নেগেট করলে এক্সটা ছোটই হবে। বেসিক্যালি মিরর ইমেজ, ভালো করে বোঝার চেষ্টা করো, নাম্বার লাইনের উপরে মিরর ইমেজ, পজিটিভ ডাইরেকশনের সবাই মিরর ইমেজ হিসেবে এখানে থাকে। তাহলে এখানে কি হবে, এখানে মাইনাস এক্স, এদিকে মাইনাস এক্স থাকবে, এখানে যদি কোনো এক্স থাকে তাহলে এখানে মাইনাস এক্স হবে। তো এটা আবার এদিক থেকে যাবে, বোঝা যাচ্ছে? তাহলে মাইনাস এক্সটা মাইনাস π/2 এর বাঁ দিক থেকে যাবে। ওকে, সো বেসিক্যালি তাহলে -2x কী হবে, মাইনাস পাই এর বাঁ দিক থেকে যাবে। আচ্ছা এবার দুদিকে প্লাস করে দাও, তাহলে পাই এদিকে পাই প্লাস করলে কি হবে, বেসিক্যালি 0কে বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করবে, তাই না? তো ব্যাস এটাই হচ্ছে। আচ্ছা তাহলে কীভাবে হচ্ছে দেখো, এখানে মনে করো কোথাও π/2 আছে, এখানে মনে করো কোথাও মাইনাস পাই আছে, ঠিক আছে? তো এর সাথে তুমি মাইনাস পাই যদি থাকে, তার মানে এরকম সামথিং কিছু একটা, মানে মাইনাস পাইয়ের একদম বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করা মানে এরকম সামথিং। এর সাথে আবার পাই যোগ করে দাও, তাহলে পাই যোগ করলে কী হবে, এতটা ডিস্টেন্স এখানে আসবে, তার মানে সে 0-র বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তাহলে π-2xটা 0কে অ্যাপ্রোচ করে বাঁ দিক থেকে, তাহলে জেডটাও অ্যাপ্রোচ করবে 0কে বাঁ দিক থেকে। তাহলে এই হচ্ছে আমাদের গোটা বিষয়, ঘটনা, লিমিটটা চেঞ্জ করার পরে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয়বস্তু। তাহলে দেখো এখানে আমি কী করবো, এক্সট্রা মুছে দেবো, কেননা জেড দিয়ে আমি সাবস্টিটিউট করেছি, ঠিক আছে? দেখো এটা না করলে তোমাদের নাম্বারটা কাটবে না, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা দরকার। তুমি এখানে বাই চান্স চাইলে এখানে 0 প্লাস করে দিতে পারো, অসুবিধা হবে না, নাম্বার কাটবে না, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার। অ্যাকচুয়ালি লিমিট মানে কি, লিমিটের সাথে খেলা করতে জানতে হবে, তাই না? আর আমি এমন নয় যে তোমাকে সহজ সহজ 4টে অঙ্ক করাবো, খুশি করে দেবো, দিয়ে বাড়ি চলে যাও। কঠিন অঙ্কই তুলবো, কঠিন অঙ্কই সলভ করবো, তোমার সাথেই সলভ করবো। আমি যদি আটকে যাই, তুমি দেখবে যে হ্যাঁ আটকে যাবে, কী আছে, অসুবিধা নেই। কেননা তোমরা যদি এটা মনের মধ্যে ভেবে নাও যে দাদা আসে সব জানে, অঙ্ক করায় চলে যায়, তাহলে তো হবে না। দেখো ভাই, আমিও তোমাদেরই মতো, আমিও শিখছি, তোমাদের পড়ার মাধ্যমে আমিও শিখছি। সুতরাং ভুল হবে, ধাক্কা খাবে, ঠকে শিখবে, কি আছে, জীবনটা তো শেখার জন্যই, তাই না? আচ্ছা এবার দেখো 1 - cos 2θ, তাই না? বা 1 - cos θকে যদি আমরা ফর্মুলাতে ভাঙি, 2 sin স্কোয়ার θ/2 মানে z/2/2, তাহলে z/4, কি বলছো, z/4, রাইট? আচ্ছা ঠিক, আর ডিভাইডেড বাই z²। আচ্ছা খোকা, এখানে না আমার একটা সমস্যা হচ্ছে, আমার এখানে তো আছে z/4, তাই না? তো আমি এখানে যদি z/4 করি জোর করে, তাহলে দেখো একটা 16 এক্সট্রা ভাগ হয়ে গেল না, গুণ করে দিই 16 এক্সট্রা, কি যায় আসছে, কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? আচ্ছা সেই আগের মতন ট্রিক্স তখন আমি দেখিয়েছিলাম, আর এটাকে এক্সপ্লেন করছি না যে কেন এটা করলাম। ওকে, তো দেখো 2 8 16, তাহলে 8টা বাইরে চলে আসছে, তাহলে আলটিমেটলি b/8, আর লিমিট z অ্যাপ্রোচিং টু 0 মাইনাস সাইন স্কোয়ার z/4 ডিভাইডেড বাই z/4 হোল স্কোয়ার। সো আলটিমেটলি সেই একই কেচ্ছা, এই জিনিসটা ঢুকে যাবে, জেডটা যদি 0-তে যায় তো z/4টাও 0-তে টেন্ড করবে, আর বিং স্কোয়ার বিং কন্টিনিউয়াস ফাংশন, লিমিটের ভিতরে ঢুকে যাবে, এক আসবে, এক স্কোয়ার, দ্যাট ইজ আমাদের আলটিমেটলি b/8 হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তাহলে আমাদের কি হচ্ছে, b/8 ইকুয়ালস টু আমাদের ফাংশনাল ভ্যালু কোথায়, ফাংশনাল ভ্যালু কি, b/8 ইজ ইকুয়াল টু a, তাই না? এটা ইকুয়ালস টু বাই দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন, since f is continuous at π/2, hence f of π/2 which is equals to b/8 হবে, তাই না? লিমিটটা সেম হবে। সো বেসিক্যালি a is equals to b/8, তাহলে দ্যাট ইমপ্লাইজ b is equals to a into 8, আর b is equal to a মানে কত এসেছিল, হাফ ইন্টু 8, তাই না? এ মানে তো হাফ এসেছিল রে বাবা, তাহলে b মানে কত হবে, হাফ ইন্টু 8, দ্যাট ইজ 4, ঠিক আছে? তাহলে b এর ভ্যালু কত হচ্ছে, 4 হচ্ছে। তোমরা এটা ইজি ক্যালকুলেশনে দেখে নিতে পারবে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। সুতরাং আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, এটা কাটা, আলটিমেটলি এটা হচ্ছে, তাহলে a ইকুয়াল টু হাফ, b ইকুয়াল টু 4। তো এই ছিল আমাদের টপ 5 অঙ্ক কন্টিনিউটি চ্যাপ্টার থেকে। এরপরে আমরা একদিন একটা ক্লাসে ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব,
এবং সেখান থেকে আমরা বেশ কিছু অঙ্ক দেখবো, রিমুভেবল ডিসকন্টিনিউটি কি, এমনি ডিসকন্টিনিউটি কি, রিমুভেবল, এবং সেখান থেকে অসন্তত বিন্দু নির্ণয় বা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কি করে বের করে সেই ধরনের কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে, ডিসকন্টিনিউটি নিয়ে বিস্তার আলোচনা করবো। আপাতত কন্টিনিউটির এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যদি 5টা অঙ্ক তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমার মনে হয় যে চ্যাপ্টারে যত অঙ্ক আছে সব তোমরা পারবে। একবার চেষ্টা করো, পারবে। ঠিক আছে, শুধুমাত্র এই ডিসকন্টিনিউটি, অসন্তত এগুলো একটু বাদ রাখো, এগুলো পরের লেকচারে তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। তো বেসিক্যালি আজকে ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা জানাও। আর আমি তো চেষ্টা করেছি আমার দিক থেকে পুরোটা দেওয়ার। তোমাদের যদি কোনো খামতি মনে হয় কমেন্ট করো, নেক্সট ক্লাসে আমরা আবার শুধরে নেবো, আরও বেটার ক্লাস দেবো, অসুবিধা নেই। আমি আছি তোমাদের পাশে, যতটা পারা যায়, যতটা আমার পড়াশুনো সামলে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। কেননা আজকালকার বাজারে তো যা দেখছি যে একটা মানুষ যতক্ষণ টিচার আছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু যেই সে টিচার থেকে বিজনেসম্যান হয়ে গেল জিনিসটা বদলে গেল কেমন একটা। এটা প্রত্যেকটা মানুষ আমি দেখছি, প্রায় বেশিরভাগ লোকজন আসছে ইউটিউবে পড়াচ্ছে, দুদিন পরে একটু ফেম পাচ্ছে, একটু নাম পাচ্ছে, একটু টাকা পাচ্ছে, নিজের ইনস্টিটিউট খুলছে, ভালো কথা, ব্যাচ লঞ্চ করছে, ভালো কথা। বাট যেটা নিয়ে শুরু করেছিল, যে কথাটা বলেছিল বাচ্চাদের প্রথম থেকে, আমি ফ্রিতে পড়াবো, আমি এই করব, আমি সেই করব, এই কথাগুলো দেওয়ার পরে যখন এটা করে তখন সত্যিই না, যে বিশ্বাস থেকে মানুষ তাদেরকে ট্রাস্ট করেছিল যে হ্যাঁ তাদেরকে আমি ফলো করছি মানে কি তারা একটা কিছু করছে, সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ফেলছে, আমার মনে তারা একটা ভগবানের জায়গায় আছে বা ঈশ্বরের জায়গায় আছে বা আল্লাহর জায়গায় আছে। সেই জায়গাটা দেওয়ার পরে যখন দেখে যে সেও আর 5টা মানুষের মতন 2টো পয়সা পেলে সেও বদলে যায়, সেও যেটা মহত্বটা তার মধ্যে ছিল সেটাও ডাউন করে ফেলে, তখন সেই বাচ্চাটা কোথাও গিয়ে কষ্ট পায়। তাই এত কিছু আমি দেখছি চোখের সামনে, এত বদলে যাওয়া, এত মানুষের পরিবর্তন, তাই আমার মনে হলো যে আমাকে এতে একটু হাত দেওয়া উচিত, একটু এই প্ল্যাটফর্মে আসা উচিত। অল্প করে পড়াই, খুব বেশি না পড়াতে পারি, একটা ইম্প্যাক্ট তো ফেলবো না। যেটা ভেবেছিলাম যে কেউ না কেউ ফেলে দেবে, বাট কেউ নেই, কয়েকজন ছিল, তারাও সেই একই পথে দৌড়াচ্ছে। বাট সেখানে আবার আরও দেখছি কয়েকজন আছে যারা অঙ্কের জন্য তো আমি খুব একটা দেখতে পাই না, বাদ দাও, অন্যান্য সাবজেক্টে আমি দেখেছি বেশ কিছু মানুষজন আছে যারা কাজ করছেন। তো সেটাই আর কি, তোমরা এইসবে চক্করে না নিজেদের জীবনটা বরবাদ করো না, অন্য কারোর পিয়ার হতে যেও না, যে এই স্যারটা বা এই মানুষটা বা তার হয়ে কথা বলছো, আদতে সে দেখছে, মানে পিছনে দেখছো যে সেই আবার তোমার ইমোশন নিয়ে বিজনেস বানিয়ে নিচ্ছে, কোম্পানি বানিয়ে নিচ্ছে। এখন তো ভারতবর্ষের সব থেকে সেরা বিজনেস হচ্ছে এডুকেশন, এটা তো মানতেই হবে, মানে খুব হার্শ একটা কথা, সব থেকে সেরা বিজনেস এডুকেশন। মানে এখানে কোনো মানে খুব একটা তোমাকে কাঁচামাল দিতেও হয় না, বাচ্চাদেরকে ম্যানিপুলেট করো, নিজের কোর্সটাকে জোর করে সেল করো ম্যানিপুলেশনের মাধ্যমে, দেন ওকে। এনিওয়েজ, ভালো জিনিস, মানে পড়াচ্ছ, পারিশ্রমিক কিছু ভালো কথা, বাট সেই জায়গাটা কেন তুমি বলছো যে আমি সব কিছু করে দেবো, সব কিছু ফ্রিতে করে দেবো? আমি তো কোনোদিন বলি না ভাই তোমাদেরকে সব কিছু আমি তোমাদেরকে ফ্রিতে দেবো, যে সম্ভব নয় একটা সময় পরে, কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে রাখতে হবে না, যে জায়গাটাকে শুরু হয়েছে, যে গোলটা নিয়ে শুরু করেছিলাম, সেইটা কোথাও গিয়ে বিকৃত হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে সেই ইমারত গড়ার, সেই টাকা পয়সা বানানোর, সেই বিশালতার একটা ব্যাপার, আসল যে জ্ঞানটা, মানুষের মনে বেঁচে থাকা, যে বাচ্চাদের কাছে একটা আদর্শ আইডিয়াল, তো সেইভাবেই বেঁচে থাকা, তো এটা তোমরা করছো না, বা অনেকেই করছে না, তো সেই জায়গাটা আমার খুব খারাপ লাগে। এনিওয়েজ, তোমরা এসব ছেড়ে দাও, বিন্দাস থাকো, চিল থাকো, কারোর পিয়ার হতে যেও না, নিজের মতো বাঁচো, অঙ্ক শেখো, ব্যাস, লাইফ সর্টেড। ওকে, চলো, অল দ্য বেস্ট, টাটা, বাই বাই, অঙ্কে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ওকে, চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা লেকচার নিয়ে, অন্য কোনো স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে। তোমরা ফলো করতে থাকো এই চ্যানেলকে, এই চ্যানেলের সাথে থাকো। ইউ উইল বি সাকসিড ওয়ান ডে। কিপ শাইনিং উইথ দ্য হেল্প অফ সানশাইন সাগর।